ক্লাস 8-এর স্টুডেন্ট, আজকে তোমাদের যোজ্যতা ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে তোমাদের পরমাণুর গঠন পড়িয়েছিলাম। সেখানে তোমরা দেখেছিলে যে পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটনগুলো কোথায় কেমনভাবে আছে। তো ওই বিষয়টার উপরেই ভিত্তি করে ইলেকট্রনের চলাচল, এই ধরনের বিষয়গুলোর উপর ভিত্তি করেই আজকে এই যোজ্যতা ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের মনে হচ্ছে যে যোজ্যতা কাকে বলে, রাসায়নিক বন্ধন কাকে বলে। তো এই বিষয়গুলো জানবার কাকে বলে এটা বলবার আগে আমি তোমাদের একটু অন্য বিষয়ে একটু আলোচনা করে নিই, না হলে বুঝতে পারবে না। তো তোমরা দেখেছিলে যে পরমাণু জুড়ে জুড়ে অণু তৈরি হয়, অর্থাৎ কিছু মৌল পরমাণু হিসাবে থাকে, কিছু মৌল এবং কিছু যৌগ অণু হিসাবে থাকে, যেগুলো পরমাণু জুড়ে জুড়ে অণু তৈরি হয়েছিল। এই ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী অ্যামেলিও অ্যাভোগাড্রো। আজকে তোমাদের একটা বিষয় বলি যে এখনও কিছু কিছু যৌগ আছে যারা কিন্তু অণু দিয়েও তৈরি নয়। কি দিয়ে তৈরি? আয়ন দিয়ে তৈরি। এই যৌগগুলোকে বলা হয় আয়নিক যৌগ, যারা আয়ন দিয়ে তৈরি। তো এই আয়ন দিয়ে তৈরি যৌগের অনেক যৌগই আছে। তার মধ্যে তোমাদের খুব চেনা একটা যৌগ নিয়ে আমি আলোচনাটা করি। নুন, যেটা তোমাদের বাড়িতে খাও, খাবার নুন, এর রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। এটা একটা আয়নিক যৌগ। কীরকম? নুন কীভাবে পরীক্ষাগারে আমরা তৈরি করি? সোডিয়াম প্লাস ক্লোরিন 2NaCl। এই যে NaCl এটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা বলি নুন। তো এই সোডিয়াম ক্লোরাইড তোমরা সবাই জানো, দেখেছো যে এটা হচ্ছে একটা কঠিন পদার্থ। এই খুব সামান্য পরিমাণ নুন নিয়ে তুমি যদি ম্যাগনিফাইং গ্লাসে দেখো, দেখবে কি যে এটা একটা বিশেষ আকৃতির দানা দিয়ে তৈরি। এই বিশেষ আকৃতিটার জন্য একে বলা হয় কেলাস আকার পদার্থ, কেলাস জাতীয় পদার্থ, ইংরাজিতে বলে ক্রিস্টাল। তো এই নুনটাকে যখন তুমি 800 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করবে, তখন সেই নুনটা কিন্তু গলে যাবে, তরল হয়ে যাবে। এখন তোমার মনে হচ্ছে যে নুন তো রান্নাঘরে দেখেছো, ওই বর্ষাকালে নুন তো তরল হয়ে যায়, জলীয় হয়ে যায়, জল পেয়ে যায়, মানে জল হয়ে যায়, দেখেছো তোমরা। তো ওটা কিন্তু অন্য ব্যাপার। ওটা কি ব্যাপার না, বর্ষাকালে আমাদের বায়ুমণ্ডলে বাতাসে যে জলীয় বাষ্প আছে সেটা ওই নুন শোষণ করে নুনের জলীয় দ্রবণে পরিণত হয়। আর আমি যেটা বলছি সেটা তরল নুন, অর্থাৎ কঠিন থেকে তরল। কঠিনকে তাপ দিলে তরল হয়, সেই তরল নুনের কথা বলছি। তা কঠিন নুনকে আমি 800 ডিগ্রি তাপমাত্রায় যখন উত্তপ্ত করব, তখন সেটা হয়ে যাবে তরল নুন। তো এটা জানার কেন প্রয়োজন? এই যে তরল নুনটা, এর কিন্তু একটা বিশেষ ধর্ম আছে। কি সেই ধর্ম? না, তরল নুনটার মধ্যে যদি তুমি বিদ্যুৎ পাঠাও, তাহলে সে তড়িৎটা পরিবহন করে। তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয়, শুনেছ? ঠিক সেই রকমই তরল নুনের মধ্যে দিয়েও তড়িৎ পরিবাহিত হতে পারে। তো তোমরা জানো যে তড়িৎ পরিবহনের জন্য ইলেকট্রনের চলাচল প্রয়োজন। তাহলে কি ওই তরল নুনের মধ্যে অনেক ইলেকট্রন আছে যারা চলাচল করে তড়িৎটা পরিবহন করছে? ঠিক ব্যাপারটা এটা নয়। তবে ইলেকট্রনেরই চলাচল হয়। কিভাবে হয় না, নুনের মধ্যে কি আছে? সোডিয়াম আছে। এই সোডিয়াম যখন ইলেকট্রন একটা ছেড়ে দেয়, তখন কি হয়ে যায়? প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা কমে যায়। এমনিতে তোমরা কি জানো, সমস্ত পদার্থই হচ্ছে নিস্তড়িত। এটা তোমরা আগের ক্লাসে শিখেছো। সমস্ত পদার্থ নিস্তড়িত। কেন নিস্তড়িত? না, তার মধ্যে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাই তারা নিস্তড়িত। নুনও নিস্তড়িত। তাহলে নুনের সোডিয়াম পরমাণুর মধ্যে এমনিতে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান ছিল।
এখন একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে কি হলো আমি একটু ছবির মাধ্যমে দেখাই। ধরো এটা সোডিয়াম, সোডিয়ামের গঠন কেমন এই নিয়ে এটা তোমরা শিখেছো, আমি দেখিয়েছি আগের ক্লাসে। কি থাকে 11টা প্রোটন আর 12টা নিউট্রন। প্রথম কক্ষে কি থাকে 2টো ইলেকট্রন, তারপরে কক্ষে কি থাকে 8টা ইলেকট্রন, তারপরে কক্ষে কি থাকে 1টা ইলেকট্রন। এটা তোমরা এর আগের দেখেছো, যেহেতু প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান 11টা প্রোটন 11টা ইলেকট্রন। এবার এই একটা ইলেকট্রন যদি সে ছেড়ে দেয়, ছেড়ে দিলে তাকে দেখতে কেমন হবে? এইটা দেখো প্রোটন সংখ্যা একই আছে, নিউট্রন সংখ্যা হয়ে গেছে 12। এরপরে যেমন 2টো ইলেকট্রন ছিল প্রথম কক্ষে, দ্বিতীয় কক্ষে কটা ছিল 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এবার এই শেষ কক্ষটা নাই, তাহলে কি হয়ে গেল 10টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে 10টা ইলেকট্রন 11টা প্রোটন, প্রোটন সংখ্যা বেশি। প্রোটনের আধানের প্রকৃতি কি? প্রোটনের আধানের প্রকৃতি হচ্ছে ধনাত্মক। তাহলে এই যে সোডিয়াম, এই সোডিয়ামটা কি হয়ে গেল Na+ হয়ে গেল। এটা তো সোডিয়ামের গঠন লিখছি আমি, তাহলে এখানে সোডিয়ামটা কি হয়ে গেছে Na+। এরপরে ধরো ক্লোরাইড, ক্লোরিন, ক্লোরিন আছে, সেটা কীরকম কী করছে? এটা ধরো ক্লোরিন, ক্লোরিনের মধ্যে তোমার থাকে কি 17টা প্রোটন, 17টা প্রোটন আর 18টা নিউট্রন। এইবার এই ক্লোরিনের প্রথম কক্ষে থাকবে 2টো ইলেকট্রন, এটাই নিয়ম। দ্বিতীয় কক্ষে থাকবে, প্রথম কক্ষে থাকলো 2টো ইলেকট্রন, দ্বিতীয় কক্ষে থাকবে 8টা ইলেকট্রন, তারপরে কক্ষে থাকবে কটা 8 আর 2 10টা খরচ হয়েছে, তাহলে 7টা ইলেকট্রন থাকছে। 3 4 5 6 7টা ইলেকট্রন থাকছে। এইবার যদি এই ক্লোরিনটা এই যে একটা ইলেকট্রনও ছেড়ে দিল, এই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা যদিও গ্রহণ করে নেয় এখানে, তাহলে সেটা কীরকম দেখতে হবে? তখন ক্লোরিনকে কেমন দেখতে হবে? তখন ক্লোরিনকে কেমন দেখতে হবে দেখো, ওর ভেতরে কটা আছে সেই 17টা প্রোটন, 18টা নিউট্রন, প্রথম কক্ষে আছে 2টো ইলেকট্রন, তারপরে কক্ষে আছে 8টা ইলেকট্রন, তারপরে কক্ষে কটা ছিল 7টা ইলেকট্রন ছিল। এখন সোডিয়ামের কাছ থেকে একটা নিয়েছে, নেওয়ার জন্য তার কি হয়েছে 8টা হয়ে যাবে। এইটা সোডিয়ামের কাছ থেকে নিয়েছে, এইটা সোডিয়ামের কাছ, তাহলে তোর 8টা হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? ক্লোরিনে 18টা প্রোটন, 17টা প্রোটন 18টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে 18টা ইলেকট্রন মানে ইলেকট্রন প্রোটনের থেকে বেশি, ইলেকট্রনের আধানের প্রকৃতি কি ঋণাত্মক, তাহলে ক্লোরিনটা তখন দেখতে হয়ে যাবে কি Cl-, Cl- হয়ে যাবে। তাহলে এবারে কি বলেছিলাম তোমাদের আমি, যোজ্যতা কাকে বলে এটা বলবো। দেখো যোজ্যতা তাহলে কি হলো, যে পরমাণু মাথায় জটা আধান থাকবে, এটা তো ধনাত্মক আধান, সেই জন্য এর নাম হচ্ছে কি ক্যাটায়ন, আর এর নাম হচ্ছে অ্যানায়ন। ঋণাত্মক আধানের নাম হয় অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন বা অ্যানায়নের মাথায় যতগুলো করে আধান থাকে সেটাই হচ্ছে তার যোজ্যতা। তাহলে এখানে সোডিয়ামের মাথায় একটা ধনাত্মক আধান, তাহলে সোডিয়ামের যোজ্যতা 1, আর ক্লোরাইডের মাথায় একটা ঋণাত্মক আধান, তাহলে ক্লোরাইডের যোজ্যতা, ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। তাহলে যোজ্যতা ব্যাপারটা বোঝা গেল। এই যোজ্যতাগুলো যখন একজনের ধনাত্মক একজনের ঋণাত্মক, তাহলে এরা কি করবে? পরস্পরের মধ্যে আকর্ষণ বল অনুভব করবে। এই আকর্ষণ বলের প্রভাবে তারা যখন যুক্ত হবে তখন কি তৈরি করবে? NaCl। এই যে আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হলো, এটাকেই বলা হয়
রাসায়নিক বন্ধন। তাহলে যোজ্যতা কি জানলে, রাসায়নিক বন্ধন কি জানলে। এরপরের ভিডিওতে তোমাদের আমি আরও আয়নিক যৌগ নিয়ে আলোচনা করছি।